আমরা আজকে খেলাধুলার আলোচনায় রয়েছি মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়া স্টুডিওয়ে। আমরা আজকে পেয়েছি বর্ধমান শহরের একসময় কৃতি সুইমার, সাঁতারু এবং পরবর্তী সময়ে উনি সাঁতার প্রশিক্ষণেও যুক্ত আছেন, সন্দীপ চক্রবর্তী। নমস্কার। নমস্কার আপনাকে। আমরা সন্দীপের কাছ থেকে জেনে নেব সাঁতার সম্বন্ধে কিছু কথা। বর্ধমানের ওনার সময়কার সাঁতার, উনি যখন নিজে সাঁতার কাটতেন এবং এখন যাদের শেখাচ্ছেন তাদের সম্বন্ধেও। প্রথমেই আপনাকে বলি যে সাঁতার কি আপনি কোনো পুকুরে প্রথমে সাঁতার কেটেছিলেন, না সরাসরি প্রথমে গিয়ে আপনি কোনো সুইমিং পুলে সাঁতার কেটেছিলেন? না, আমার প্রথম সাঁতারের হাতেখড়ি হচ্ছে 1978 সালে বর্ধমান জেলা সাঁতার সংস্থার জন্ম হয় বর্ধমান টাউন স্কুল পুকুরে। আচ্ছা। এইবার সেই প্রথম যখন আমরা যাই তখন আমার বয়স 10 বছর। টাউন স্কুলে বর্ধমান শহরের মাননীয় সলিল দেব মহাশয় কলকাতা থেকে এসেছিলেন। সেই সময় টাউন স্কুলে শেখানো হতো? সেই সময় টাউন স্কুলে শেখানো হতো। ওর ওখানে সাঁতার শেখানোর জন্য আপনার ড্রাইভিং পয়েন্ট কাঠ দিয়ে, শালবল্লা দিয়ে, কাঠ দিয়ে বিভিন্ন বেশ উৎসাহ নিয়ে তখন শেখানো হতো না? হ্যাঁ, অনেক খুব ভালো সাঁতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা করেছিলেন মাননীয় সলিল দেব মহাশয়। উনি পরবর্তীকালে এখন কি সেটা চলছে? না না, সেই প্রথা তো বন্ধ হয়ে গেছে। টাউন স্কুলের সেই প্র্যাকটিস তো বন্ধ হয়ে গেছে, বহুদিন হলো। তারপর আমরা আমার মেজদার হাত ধরে মাননীয় প্রদীপ চক্রবর্তীর কাছেই আমার সাঁতারের হাতেখড়ি, এবং তার হাত ধরেই আমার সাঁতার শুরু 78 সালে। এবার সেই সময় অনেক আগে যখন বর্ধমান শহরে চিলড্রেন কালচারাল সেন্টারে সুইমিং পুল হয়নি, তখন তো টাউন স্কুলেই সাঁতার শেখানো হতো একমাত্র। টাউন স্কুলে হতো, প্রথম টাউন স্কুলের পুকুরে সাঁতার শেখানো হতো। তারপর ওখান থেকে টাউন স্কুলের পুকুরে প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম হাউসিং কলোনির পুকুরে। হাউসিং কলোনির পুকুরে দুটো পুকুর ছিল, দুটো পুকুরেই আমরা সাঁতার কেটেছি। আমি, আমার সহকর্মী, আমার যে বন্ধু ভৈরব ছিল, মিনাদি ছিল ওখানে, আমার দাদা প্রদীপ চক্রবর্তী, আরও অনেকেই ছিল। প্রশিক্ষক হিসেবে কে ছিল? প্রশিক্ষক হিসাবে আমার দাদার কাছে আমি প্রশিক্ষণ নিয়েছি। আমাদের সলিলদেব, মাননীয় সলিলদেব চলে যাওয়ার পরে আর সেরকমভাবে বর্ধমানে কোনো প্রশিক্ষক আসেননি সেই আমাদের সময়কার সময়। আমরা তখন নিজেরাই প্র্যাকটিস করতাম। আমি, ভৈরব, আমার দাদা, এরা সব আমরা নিজেরাই, মানে আমার দাদার প্রশিক্ষণেই আমি প্র্যাকটিস করতাম। আর 80 সালে ভৈরবকে আমি কাছে পাই। ভৈরব আর আমি দুজন মিলে, ভৈরবচন্দ্র রায় আমার সময়কার সাঁতারু, আমরা দুজনেই প্র্যাকটিস করতাম। আমরা দুজনাই ছিলাম সাঁতারু এবং আমরা দুজনাই প্রশিক্ষক। সেই আমরা দুজনে বিভিন্ন প্রতিযোগিতাও যেতেন? আমরা দুজনাই বিভিন্ন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার দিনগুলো কেমন ছিল? সেই প্রতিযোগিতার দিনগুলো তো খুবই সুন্দর। মানে কত সাল? 1980 সাল থেকে শুরু হয় আমাদের প্রতিযোগিতার আসর। বিভিন্ন ইনভিটেশন মিটে আমরা গেছি, কলকাতায় গেছি, চিত্তরঞ্জনে গেছি, আসানসোল গেছি, দুর্গাপুর, এমএমসি, খুব নামকরা সুইমিং, পশ্চিমবঙ্গে যত সুইমিং পুল আছে তার মধ্যে দুর্গাপুর এমএমসি সুইমিং পুল একটা নামকরা সুইমিং পুল ছিল, এবং সেখানে পশ্চিমবাংলার নামি দামি সাঁতারুরা সেখানে কম্পিটিশনে আসতেন। হ্যাঁ, আমিও সেখানে বর্ধমান জেলা সাঁতার সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সেটা আনুমানিক সাল 1980 সাল থেকে 90 সাল এমএমসিতে প্রত্যেক বছর মানে অল বেঙ্গল ইনভিটেশন টুর্নামেন্ট হতো, সেখানে আমি পার্টিসিপেট করেছি। এবং আমার দলের আমরা 8 জন ছিলাম। আমি ছিলাম, ভৈরব ছিল, আমার দাদা প্রদীপ চক্রবর্তী ছিল, মিনাদি ছিল, মিনা থাপা, তখনকার দিনের নামকরা সাঁতারু ছিল মিনা থাপা, আর ছিল গোপাল দাস, ছিল সনাতন পাল। আপনি সাঁতার তো প্রতিযোগিতায় ক ধরনের সাঁতার হয়? অ্যাকচুয়ালি ইনভিটেশন সাঁতারের 4টে ইভেন্ট, ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই। এছাড়াও আছে ইন্ডিভিজুয়াল মিডলে, আইএম আছে, এটাকে বলে ফ্রি স্টাইল আইএম আছে। এছাড়া আছে দলগত বিভাগে আছে রিলে, ফ্রি স্টাইল রিলে, 200 ফ্রি স্টাইল রিলে, ফ্রি স্টাইল, বাটারফ্লাই। এর মধ্যে মানে প্রতিযোগিতামূলক যেগুলো হয় সেখানে কোন সাঁতারটা বেশি হয়? প্রত্যেকটা সাঁতারই বেশি হয়। সাধারণত যদি কেউ লং ডিস্টেন্সে যায় তাহলে ফ্রি স্টাইলটাই বেশি হয়। 50, 100, 200, 400, 800,
1500 অবধি ফ্রি স্টাইল হয়। এছাড়া অন্যান্য যে ইভেন্টগুলো সেগুলো 50 মিটার, 100 মিটার, 200 মিটার, হ্যাঁ, এগুলো হয়। আর ইন্ডিভিজুয়াল মিডলে যেগুলো সেগুলো 200 মিডলে হয় আর 400 মিডলে হয়। হ্যাঁ, এরকমভাবেই সাজানো হয় আর কি। তবে এখন নিয়ম অনেক পাল্টেছে। এখন 50 এবছর থেকেই নিয়ম হয়ে গেছে গ্রুপ 3 অবধি কোনো 50 মিটার ইভেন্ট থাকবে না, সোজাসুজি একদম 100 মিটার দিয়ে শুরু হবে। হ্যাঁ, এই যে 100 মিটার দিয়ে শুরু হবে, এই যে 4 রকম আপনার সাঁতার আছে ইভেন্ট, কোন ইভেন্টটা মানে ওই যে 50 মিটার উপরে 100 মিটার কোন ইভেন্ট থাকবে আর কোনটা থাকবে না, এরকম কিছু আছে? না না না, সেটা কিছু সেরকমভাবে এখনও কিছু নেই। তবে ফাস্টেস্ট সুইমার যদি বলা হয় কাউকে, তাহলে ফ্রি স্টাইলটাকেই আমাদের ফাস্টেস্ট সুইমার হিসাবে ধরা হয়। যার ফ্রি স্টাইল 50 মিটার ফ্রি স্টাইলে যে দ্রুততম সাঁতারু যেটাকে বলি আমরা, সেটা ফ্রি স্টাইল ইভেন্টকে ধরেই করা হয়। আপনারা যে সাঁতার শেখান সেখানে কোন সাঁতারটার উপর গুরুত্ব বেশি দেন? না, গুরুত্ব তো সাঁতারে 4টে ইভেন্টের উপরেই, 4টে স্টাইলের উপরেই আমরা গুরুত্ব। 4টে স্টাইল শুধু না, মিডলে রিলে আছে, IM আছে, যার ইন্ডিভিজুয়াল মিডলে আছে, সবকটা ইভেন্টের উপরেই গুরুত্ব দিই। এবং বিভিন্ন সাঁতারুদের উপর নির্ভর করে কে কোনটা ভালো পারছে তার উপর নির্ভর করে আমরা একজন এক একটাতে পারদর্শী হয়। সেই হিসাবে যেমন বর্ধমানের এখন সবচেয়ে প্রতিভাবান সাঁতারু এশা চট্টোপাধ্যায়, যেমন ব্যাকস্ট্রোকে খুবই ভালো, 50 মিটার ব্যাকস্ট্রোক, 100 মিটার ব্যাকস্ট্রোক, 200 মিটার ব্যাকস্ট্রোক ও খুব ভালো। ও কোথায় শেখে? ও বর্ধমানেই আমার কাছেই শিখেছে। আমার কাছেও শিখতো, ভৈরবের কাছেও শিখেছে, মিনাদির কাছেও শিখেছে। তারপরে ও এখন বর্তমানে আরও ভালো উন্নত সাঁতারের জন্য ও বালিতে প্র্যাকটিস করছে। এখন বালিতে প্র্যাকটিস হচ্ছে এবং খেলো ইন্ডিয়া খেলেতেও খুব ভালো রেজাল্ট করেছে। তবে এই বছরের আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার ছাত্রী দীপান্বিতা মজুমদার, দীপা এবছর জাতীয় প্যারা অলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় যে গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল 19 থেকে 22 অক্টোবর, সেখানে আমাদের বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিল। সেখানে ও ব্যক্তিগত 3টি ইভেন্টে নামে। 3টি ইভেন্টের মধ্যে 2টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে এবং একটি ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে। ওর কত বয়স? ওর বয়স 16 বছর। আপনার কাছে কত বছর বয়সে এসেছিল? ও প্রথম আমার কাছে আসে 7 বছর বয়সে। একদম 7 বছর বয়স যখন, তখন ও আসতো, বাবার কোলে চেপে আসতো এবং একদম পা দুটো শারীরিক প্রতিবন্ধী ছিল, তো সেই বাবার কোলে চেপে আসতো এবং আমি ওকে পিঠে করেই কোলে করেই নামাতাম সুইমিং পুলে। প্রচণ্ড কষ্ট হতো শেখাতে। ও খুব ধৈর্য ধরে সাঁতার চেষ্টা করেছে শিখতে। আজ দীর্ঘদিনের লড়াইয়ে ও আজ সফল হয়েছে। বাংলা দলের হয়ে 3টি ইভেন্টে, ওর নিজের ব্যক্তিগত ইভেন্টে 3টেতে 2টি গোল্ড এবং 1টি সিলভার পায় এবং বাংলা দলের হয়ে রিলে টিমে 2টি রিলে টিমেই দ্বিতীয় স্থানে দিক। মোট 5টি ইভেন্টে নেবে, 5টিতেই ও পদক। ওর কি তাহলে ইন্ডিয়া টিমের হয়ে বাইরে কোথাও যাওয়ার আগামী দিনে তো সেই সুযোগ, যদি আরও ভালো প্র্যাকটিস করাতে হবে ওকে। ওরও ইচ্ছা, আমারও তো, সবটাই তো প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো আগামী 25 তারিখে ছিল, বোম্বেতে ছিল ওর জাতীয় প্রতিযোগিতা ছিল, 2টো ইনভিটেশন মিট ছিল, কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাই ওই ইভেন্ট 2টো ক্যান্সেল করা হয়েছে। ওকে আর আমরা নিয়ে যাচ্ছি না। আমি আগামী পরীক্ষার পরে প্রতিশ্রুতিমান কয়েকজনের নাম বলতে গেলে ছোট্ট রিহান আছে, 6 বছর বয়স, রিহান চ্যাটার্জি আছে, ঈশা আছে, মোহর আছে, সাত্তকী আছে, অদিত্রী গুহ আছে। এছাড়াও মিনাদির কাছে কিছু ছেলে মেয়ে আছে যারা যথেষ্ট প্রতিভাবান। এরা কতক্ষণ প্র্যাকটিস করে? এদের প্র্যাকটিসের সবচেয়ে বড় সমস্যা আমাদের বর্ধমানের একটা যেটা সমস্যা হয়, বর্ধমানের সুইমিং পুল যথেষ্ট পরিকাঠামো যথেষ্ট ভালো, খুব ভালো, মানে আমাদের যিনি সেক্রেটারি আছেন, যারা আছেন, যথেষ্ট সহযোগিতা করেন আমাদের সাথে, আমাদের সাঁতারুদের সাথে। তবু আমি বলবো আমাদের সাঁতারুদের প্র্যাকটিস যে সময়টা সেটা বড্ড কম। অ্যাডভান্স সুইমারদের প্র্যাকটিস করতে গেলে একটা প্র্যাকটিস সেশন হচ্ছে সপ্তাহে 10টা সেশন লাগে প্র্যাকটিস করতে। মোটামুটি সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা প্র্যাকটিসের প্রয়োজন হয় অ্যাডভান্স সুইমারদের ক্ষেত্রে। কিন্তু আমাদের সাঁতারুদের ক্ষেত্রে, আমার কাছে যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রেও অনেক অসুবিধা হয় প্র্যাকটিস করতে, কারণ এই 3 ঘন্টার সময় তাদের জন্য একটা পুল ছেড়ে দেওয়া খুব কঠিন ব্যাপার হয়। কারণ কি,
কারণ একটা অ্যাডভান্স প্র্যাকটিস করতে গেলে লেন থাকতে হয়, ডাইভিং পয়েন্ট হতে হয়, স্টার্ট টার্ন ফিনিশ এগুলো নিতে হয়। এগুলো নিয়ে প্র্যাকটিস করতে গেলে একটা ভালো পরিকাঠামো দরকার। কিন্তু আমাদের এখানে নভিস সাঁতারুরাও সাঁতার শেখে এবং জল কম রাখতে হয় নভিসদের জন্য, কোমর জল রাখতে হয়। সেখানে আমাদের অ্যাডভান্স সুইমারদের প্র্যাকটিস করা অসুবিধা হয়ে পড়ে, মাঝে মধ্যে ধাক্কাও লাগে। এবার এগুলো তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমাদের সেক্রেটারি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন, আমাদের জন্য নির্দিষ্ট কিছু সময় ছেড়ে দেন। তা সত্ত্বেও বলবো আমাদের অনেক পরিকাঠামোর কিছুটা অসুবিধা হয় অ্যাডভান্স সুইমিংয়ের ক্ষেত্রে। তাই বাধ্য হয়ে কিছু কিছু আমার কাছে আছে, ঈশা আছে, ছোট্ট ঈশা আছে, তারপরে তাদেরকে বাইরে যেতে হয়, তাদেরকে বাইরে। আমি নিজেই বলেছি যে তোমাদের যা পারফরমেন্স, তোমাদের এখানে থেকে প্র্যাকটিস করলে 3-6 ঘন্টা প্র্যাকটিস আমাদের পুলে তোমাদের মতন সাঁতারুদের প্র্যাকটিস করলে অসুবিধা হবে, স্টার্ট টার্ন ফিনিশে অসুবিধা, আরও ভালো প্রশিক্ষণের দরকার। তাই আমি নিজেই ব্যক্তিগতভাবে ওদেরকে বলেছি যে তোমরা ভালো কোনো কোচের কাছে আরও ভালো উন্নত প্রশিক্ষণের জন্য তোমরা বাইরে কোথাও প্র্যাকটিস। সেই হিসাবে বালিতে 3 জন, সৌম্যজিৎ আছে, এর মধ্যে একর্ণা সাহা আছে, যথেষ্ট প্রতিভাবান সাঁতারু। আগামী দিনে এরা আমাদের বর্ধমানের মুখ উজ্জ্বল করবে, এটা আমি গর্ব করে বলতে পারি। ঈশা আছে, ঈশা এখন বালিতে প্র্যাকটিস করছে, একর্ণা বালিতে প্র্যাকটিস করছে, সৌম্যজিৎ বালি সুইমিং ক্লাবে প্র্যাকটিস করছে, এশা চট্টোপাধ্যায় বালিতে প্র্যাকটিস করছে, আর ছোট্ট ঈশা ও এখন চন্দননগরে প্র্যাকটিস করছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে বলেছি তোমরা বালিতে বা চন্দননগরে যেখানে ভালো পরিকাঠামো আছে, যেখানে দুবেলা লেন টাঙিয়ে প্র্যাকটিস করা যায়, সেই সব জায়গায় প্র্যাকটিস করো। তাছাড়া আমি তো আছি তোমাদের সাথে, আমি ভালো সুইমার হতে গেলে কম বয়স থেকে আপনারা কি তার বডি ওয়েটটার দিকে লক্ষ্য রাখেন? না, বডি ওয়েট তো অবশ্যই, শুধু বডি ওয়েট নয়, বডি ওয়েটের সাথে সাথে খাবারের দিকেও নজর দিতে হয়, প্র্যাকটিস ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেও নজর দিতে হয়। খাবারটা কী খাচ্ছে, ফ্যাট জাতীয় খাবার যাতে কম খায়, প্রোটিন জাতীয় খাবার, নিউট্রিশন, এগুলো যেন খাবারটা খেতে হয় ভালো করে। খাবারের আগে কী খাবার মানে প্র্যাকটিসের আগে কী খাবার খেতে হবে সেগুলোর দিকে নজর দিই, ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে নজর দিতে হয়, এগুলো তো করতে হয়। আর মেন যেটা হচ্ছে দরকার, বয়সটা খুব দরকার। কম বয়সে যারা, যেমন ঈশা এসছে ছোট্ট 5 বছর বয়স, রিহান যেমন 6 বছর বয়স, মোহর যেমন 7 বছর বয়স, এইসব সাঁতারুদের আমরা যদি কাছে পাই তাহলে এদেরকে নিয়ে গড়ে পিঠে নিজের মতন করে নেওয়া যায়। ভালো প্র্যাকটিসে এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এরা আগামী দিনে আমাদের বর্ধমানের মুখ উজ্জ্বল করবে। একটু আমি শুধু নয়, আমাদের বর্ধমান জেলা সাঁতার সংস্থার সকলেই আমরা আশাবাদী আগামী দিনে এরা বর্ধমানের মুখ উজ্জ্বল করবে। এই যারা ধরুন আর্থিকভাবে সচ্ছল নয় আর কি, মানে ছেলে মেয়েদের খেলাধুলোর জন্য, সাঁতারের জন্য অনেক টাকা মাসে খরচা করবে, এরকম যাদের অবস্থা নয়, তাদের কি সাঁতারের বড় জায়গায় পৌঁছতে তাদের কি প্রতিবন্ধকতা থাকে? দেখুন, কিছু কিছু তো থাকেই। আমার কাছে এমন, আমি তার নাম করছি না, হ্যাঁ, সেরকম কিছু সাঁতারু আছে যার অ্যাডমিশন ফিজ দেওয়ার মতনও ক্ষমতা নেই, কিন্তু প্রতিভা আছে, প্রতিভাবান। যদি এখন সে ইউনিভার্সিটি গেমে জন্য তৈরি হচ্ছে, সেই রকম সাঁতারু আছে। তার অ্যাডমিশন ফিটা ক্লাবও অনেক হেল্প করে। অ্যাডমিশন ফি আমার রেকমেন্ডেশনে ক্লাবও তাকে অ্যাডমিশন ফিটা নেয় না। আমাদের চিলড্রেন্স কালচারাল সেন্টারের সেক্রেটারি সৌগত হালদার, কিন্তু আনুষঙ্গিক খরচা আমিও চেষ্টা করে যাই, আমিও তাকে বিভিন্নভাবে সুইমিং কস্টিউম দিয়ে তার প্রতিদিনের যে টিফিনটা লাগে, হ্যাঁ, সেই টিফিনটা, বিশেষ করে শনিবার রবিবার প্রচুর প্র্যাকটিস হয়, সেই শনিবার রবিবার তাদের যে টিফিনের যে ব্যাপারটা থাকে সেটা আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে দেবার জন্য। এবার বাইরে যখন যাই, এই বাচ্চাগুলোকে নিয়ে যখন যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে তাদেরকে আমি চেষ্টা করি যে আমার নিজের যতটা ক্ষমতা হয় আমি চেষ্টা করি তাদেরকে আমার সঙ্গে নিয়ে যাওয়া, তাদের খরচের ব্যাপারটা নিজেটা যতটা পারি চেষ্টা করি দেখতে। আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেওয়ার জন্য তো খরচা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেওয়ার জন্য খরচা, সেইটা যারা আছে তারা মোটামুটি নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন করে। তাছাড়াও আমার কাছে যারা আছে আমি চেষ্টা করি তাদেরকে হেল্প করতে। ওই যেখানে প্রশিক্ষণ নেওয়া হয় সেখানে খুব প্রতিভাবান, সেখানে কি হয়, বালি সুইমিং ক্লাবে যেমন প্র্যাকটিস হয়,
প্রচণ্ড ভালো প্র্যাকটিস হয় ওখানে কি মানে কিছু সেখানে ছাত্রছাত্রী যথেষ্ট ভালো, তারা প্রায় জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে। এরকম সাঁতারু আছে প্রায় 8-10 জন। ওদের সাথে লড়াই করার যে একটা আলাদা আনন্দ, আলাদা তৃপ্তি, সেটা বোঝা যায় ওখানে গেলে। কম্পিটিশান করলে ওখানে প্র্যাকটিসের ধারাটা অনেকটা আলাদা। আমাদের বর্ধমানের আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা করতে পারি না একটাই কারণ, আমাদের তো লেন টাঙানোর ব্যবস্থা নেই। লেন টাঙাতে গেলে নভিস সাঁতারুরা সাঁতার কাটতে পারবে না, কারণ জল বাড়াতে গেলে নভিসরা শিখতে পারবে না, আবার জল কমাতে গেলে আমাদের অ্যাডভান্স সাঁতারুরা ড্রাইভ মারা, টার্নিং নেওয়া, ভল টার্ন নেওয়া, এগুলো অসুবিধা হয়। তাই বাধ্য হয়ে যখন দেখি যে কোনো সাঁতারু তার প্রতিভা আছে, তাকে এগিয়ে যেতে হবে, সেই রকম সাঁতারুদের আমি বারবার করে বলেছি তোমরা বাইরেও প্র্যাকটিস করো, এছাড়া শনিবার রবিবার তো আমি আছি, আমি তো তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, কিন্তু বাকি সময়টা তোমরা সকাল বিকেল দুবেলা যে একটা ভালো লড়াই করার জন্য যাওয়া। বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছেন আমাদের রাজ্যের মধ্যে, আপনার মনে হয় কোন জেলার মানে সাঁতারের মানে সাঁতারু বেশি বা সাঁতারের তাদের সাফল্য বেশি আছে? দেখুন, কোন জেলা বলতে এখন হুগলি তো আছে, যথেষ্ট হুগলি জেলায় আছে ভালো ভালো সাঁতারু আছে। হুগলি আছে, ওখানে পরিকাঠামো আছে। হুগলি পরিকাঠামো বলতে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু পুকুরের মধ্যে আলাদা করে দুদিকে প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই পুকুরে প্র্যাকটিস হয়, পুকুরে দুদিকে প্ল্যাটফর্ম আছে এবং লেন টাঙানো। সবচেয়ে বড় আমাদের অ্যাডভান্স সাঁতারুদের যেটা মেন দরকার সেটা হচ্ছে লেন টাঙানো থাকতে হবে। সেটা পুকুরে হলেও হবে, পুকুরে হলে দুদিকে বাঁধানো থাকতে হবে যাতে টার্নিং নিতে পারে, টার্ন নেওয়াটা। এছাড়া তো কলকাতায় বিভিন্ন সুইমিং পুল আছে, সেখানে তো সেখানে তো লেন টাঙানো থাকে, অ্যাডভান্সদের জন্য আলাদা একটা ফেসিলিটি থাকে, পরিকাঠামো থাকেই, সেখানে তো সুবিধা পায়, মানে অ্যাডভান্টেজ অনেকটা বেশি অ্যাডভান্টেজ পায় ছেলেরা। কিন্তু আপনাদের বর্ধমানে এই যে ড্রাইভ সুইমিংয়ে কিছু ইভেন্ট আছে ডাইভ দেওয়ার, সেই ডাইভ দেওয়ার ইভেন্টগুলো কি এখানে শেখাবার কোনো? না, আমাদের দেখুন শেখাবার মতন আমাদের পরিকাঠামো বললাম, আমি আগেও বললাম আপনাকে, বর্ধমান চিলড্রেন্স কালচারাল সেন্টারের সুইমিং পুল পরিকাঠামো যথেষ্ট ভালো, কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয় আমাদের তো একটি পুল, ওই একটা পুলেই নভিস সুইমাররাও সাঁতার শেখেন এবং অ্যাডভান্সরাও সাঁতার কাটে। সেই হিসাবে যদি আমরা কোমর জলের ওপরে জল ওঠানো যায় না, কারণ নভিসরা ডুবে যাবে। সেই কারণে এই পরিস্থিতিতেও আপনি বলছেন অনেক প্রতিভাবান সাঁতারু প্রচুর আছে বর্ধমান শহরে, তারা ভালো প্র্যাকটিস করে, কিন্তু আমাদের ড্রাইভের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। তাই আমরা বাধ্য হয়েই মানে যাদের দেখি খুব ভালো প্রতিভা আছে তারা বাধ্য হয়ে আমরা বলি যে তোমরা ভালো কোথাও আরও ভালো উন্নত। বর্ধমান আর দুর্গাপুরে কি সাঁতারের পরিকাঠামো বেশি আছে? না, দুর্গাপুরের পরিকাঠামো, দুর্গাপুরে এখন দুটি পুল আছে, তার মধ্যে একটি পুলই অসিত আমারই বন্ধু, আমার 90 সালের কথা বলছি, তখন আমাদের সাথে সাঁতার কাটতো অসিত। ও নিজে ব্যক্তিগত উদ্যোগে একটি সুইমিং পুল করেছে 25 মিটার, ওখানে প্র্যাকটিস হয়, মোটামুটি ভালো প্র্যাকটিস হয়। ওখানকারই একটি বাচ্চা দানভি ভৌমিক, ও আমার কাছে এসেছে, কিছুদিন প্র্যাকটিস করেছে এবং এখন বর্তমানে ইয়েতে আছে উড়িষ্যাতে সায়ের ক্যাম্পে ওখানে চান্স পেয়েছে, ওখানেই ও প্রশিক্ষণ নিচ্ছে এবং জাতীয় স্তরেই প্রতিনিধিত্ব করছে এখনও। সাইয়ের যে সাঁতারের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, কলকাতাও তো সাই আছে, সেখানে কি সাঁতারের সেভাবে ইয়ে নেই? না, কলকাতায় তো যথেষ্ট ভালো সাইয়ের যেসব প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে যথেষ্ট ভালো প্রশিক্ষণ হয়। ওখানকার যারা প্রশিক্ষক আছেন যথেষ্ট জাতীয় স্তরের প্রশিক্ষক, তারা, ওনাদেরকে আমি সবসময় শ্রদ্ধা করি। আর আমার আগেও আমাদের যিনি বিশ্বজ্যোতি ভট্টাচার্য, আমাদের বর্ধমান জেলা সাঁতার সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনিও বলে গেছিলেন আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে যে কলকাতার পরিকাঠামো যথেষ্ট ভালো বর্ধমানের চেয়ে। তো সেই সব জায়গায় তো যেতে পারলে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো উন্নত করবে, এটা আমি আশা করি সব সময়। সাঁতার যারা কাটছে, যারা সাঁতার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, অভিভাবকদের মানে দায়িত্ব, সচেতনতা, এই ব্যাপারে আপনি কি বলবেন?
না দেখুন, অভিভাবকদের আগে কিন্তু অভিভাবকদের এতটা সচেতনতা ছিল না আমাদের সময়ে। আমরা যখন সাঁতার কেটেছি 78 সালে, যখন প্রথম আমি সাঁতার শিখতে যাই, সাঁতার শেখার পরে কিছুদিন সাঁতারের ক্যাম্প শেষ, 1 মাসের ক্যাম্প, সাঁতার ক্যাম্প শেষ হয়ে গেল, আবার বাড়ি চলে আসো, পড়াশোনা করো, অবসর সময় সাঁতার কাটো। লুকিয়ে সাঁতার কাটতে হতো আমাদেরকে। গামছা ভেজা থাকলেই বাবার বাড়িতে এসে বাবার কাছে প্যাঁদানি খেতাম। এটা বরাবরের ইয়ে ছিল। কিন্তু আবার যখন কোনো কম্পিটিশান হতো, কম্পিটিশনের সময় যদি কোনো মেডেল পেলাম, তাহলে গলা জড়িয়ে একটা হয়তো রসগোল্লা খাওয়ালো, না হলে বেধড়ক মারতো। আগে পড়াশোনা করো, তারপর সাঁতার কাটবে। এইভাবেই আমাদের সাঁতারটা দীর্ঘদিন চলেছে। তারপরে আস্তে আস্তে আমরা যখন বুঝেছে না, এদেরকে সাঁতারেই রাখতে হবে, সাঁতার ছাড়া এরা কিছু বোঝে না, তাই তখন বাবা মা মেনে নিয়েছিলেন। আমি সেই থেকেই সাঁতার কাটছি। 78 সাল থেকে আজ অবধি আমি সাঁতার ছেড়ে আর জল ছেড়ে পারে উঠিনি কোনোদিন। 12 মাসে কি সাঁতার কাটা যায় নাকি না শীতকালে? না, 12 মাসে। এখন 12 মাসে, আগে হয়তো যেত না, এখন 12 মাসেই সাঁতার কাটতে হবে। 12 মাস সাঁতার না কাটলে কিন্তু ভালো সাঁতারু শীতের সময় দেখুন, এখন আমরা লাস্ট জানুয়ারি মাসেও দামোদরে গিয়ে প্র্যাকটিস করে এসেছি। আমার ছেলে মেয়েদের নিয়ে দামোদরে প্র্যাকটিস করেছি, মেডিকেল মাঠে ফিজিক্যাল ট্রেনিং করিয়েছি, তারপরে 10টা থেকে দামোদরে গিয়ে আমরা সাঁতার প্র্যাকটিস করে এসেছি। কিন্তু সবসময় তো হয় না, প্রচণ্ড জলের ঠান্ডা, বাচ্চাদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণেই সমস্যা হয়। কিছু কিছু সমস্যা, পুকুরে গেছি কখনো কখনো, কিন্তু সমস্যা হয়েছে। কখনো জল কমে যাচ্ছে, জল নোংরা, প্রচণ্ড ঠান্ডা, কোনো বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্যই বন্ধ করতে হয়েছে। শীতকালে অনেক সময় আপনার তাহলে বন্ধ রাখতে হয়? হ্যাঁ, বন্ধ রাখতে হয়। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। শীতকালটা, এই যে বন্ধ থাকাটাই আমাদের অনেকটা, আবার মানে পরবর্তীকালে যখন আমরা সাঁতার শুরু করি, তখন আবার সে শূন্য থেকেই শুরু করতে হয় কিছু কিছু বাচ্চার। তবে আমি যাদেরকে বালিতে পাঠিয়েছি, চন্দননগরে পাঠিয়েছি, তাদের কিন্তু প্র্যাকটিস এখন রীতিমতো চলছে। মানে তাদের প্র্যাকটিস বন্ধ হয়নি, শীতকালেও বন্ধ হয়নি, ওখানেই বন্ধ হয়নি। ওখানে লেনটা অ্যাডভান্স, শুধুমাত্র অ্যাডভান্স প্র্যাকটিসটা চলছে ওখানে। বর্ধমানে যে সাঁতার শেখানো হয়, আপনারা কি বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ রাখেন, স্কুল থেকে ছেলে মেয়েদেরকে? না, আমি তো বর্ধমান জেলা সাঁতার সংস্থার পুরনো প্রশিক্ষক। বর্ধমান জেলা মানে চিলড্রেন্স কালচারাল সেন্টারের উৎপত্তি 1994, সম্ভবত 94 থেকেই আমি আছি এই সাঁতার ক্লাবের সাথে যুক্ত। তবে এখন আমাদের যিনি সেক্রেটারি আছেন, সৌগত হালদার, ও যথেষ্ট উদ্যোগী হয় এবং বিভিন্ন স্কুলে খবর দেওয়া হয় তাদের ছেলে মেয়েদের অ্যাডমিশনের জন্য। এছাড়া বিভিন্নভাবে আমরা প্রচার করি, ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করি যে ছেলে মেয়েদের, স্কুলের ছেলে মেয়েদের আপনারা আমাদের পুলে এসে ভর্তি করান। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ছেলে মেয়েদের ভালো প্রশিক্ষণ দিতে পারবো। এছাড়াও মানে প্যারা সুইমিং এখন তো খুব ভালোই আমাদের ক্লাবে যথেষ্ট কিছু অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে যারা খুব ভালো প্রশিক্ষণ নিচ্ছে। এরকম সাঁতারু আমাদের চিলড্রেন্স কালচারাল সেন্টারে প্রচুর আছে, 25-26 জন আছে যারা খুব। আপনি আশাবাদী? এদেরকে নিয়ে আমি আশাবাদী, আগামী দিনে এই প্যারা সুইমারদের নিয়ে ভালো কিছু একটা হবে এবং আমাদের বর্ধমানের নাম উজ্জ্বল হবে, এটা আমি আশা করছি। এবং এই যে প্যারা সুইমার আছে বা এই সুইমার যাদের কথা বলছেন, একটা ভালো জায়গায় পৌঁছবার পর আজকাল তো অর্থনৈতিক ব্যাপারটাও খেলাধুলোর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সবটাই পেশাদারি ব্যাপার। তারা কি এটাকে পেশা হিসেবে বা নিতে পারে? দেখুন, পেশা হিসাবে বলতে গেলে আমি সেভাবে বলতে পারবো না। তবে সুইমিং কিন্তু একটা খুব ব্যয়বহুল গেম বলতে পারি। একটা সুইমিং কস্টিউম যদি ভালো সুইমিং কস্টিউম, যেন এসা চট্টোপাধ্যায় যথেষ্ট প্রতিভাবান সাঁতারু, এবছরে খেলো ইন্ডিয়া খেলোতে খুব ভালো রেজাল্ট করেছে, স্কুল গেমে খুব ভালো রেজাল্ট করেছে। তা সত্ত্বেও একটা একটা সুইমিং কস্টিউম কিনতে গেলে, একটা ভালো সুইমিং জ্যামার কিনতে গেলে তার মিনিমাম একটা জ্যামারের দাম 35 থেকে 40 হাজার টাকা। তো এই 35 থেকে 40 হাজার টাকার একটা সুইমিং কস্টিউম জ্যামার কেনা সাধারণ সাঁতারুদের পক্ষে খুব কঠিন। যেমন দীপান্বিতা মজুমদার গোয়াতে গেছিল প্যারা সুইমার হিসাবে, সেখানে যে সুইমিং কস্টিউমটা ব্যবহার করেছে, সাধারণত সেই সুইমিং কস্টিউমটার দাম 2 থেকে 3 হাজার টাকা। সেই কস্টিউমটা পরে সাঁতার কাটা আর একটা জ্যামার পরে সাঁতার কাটার মধ্যে অনেকটা তফাৎ হয়।
টাইমিংয়ের অনেকটা হেরফের হয়ে যায়। এবার সেইটা কেনা সবার দীপার মতন মেয়েদের তো সম্ভব নয়, দীপার বাবা পক্ষে খুব সম্ভব নয়। তবু দীপার বাবা, দীপার মা যথেষ্ট চেষ্টা করেন দীপার সব চাহিদা মেটাতে, ওর খেলাধুলার সরঞ্জাম। আমার প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে দেখুন ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলাই এখন একটা জায়গায় পৌঁছবার পর তার কিন্তু আর্থিক একটা ইনকামের ব্যাপার থাকে, তার অর্থ উপার্জনের একটা ব্যাপার থাকে। একটা ফুটবল ক্লাবে সই করলে টাকা পাওয়া যায়, ক্রিকেট ক্লাবে সই করলে টাকা পাওয়া যায়, বা ম্যাচ পিছু টাকা পাওয়া যায়। এই রকম খেলাধুলোয় আজকাল পেশা এসে গেছে। সাঁতারে কি সেরকম কোনো পেশা হিসেবে নেওয়ার জায়গা? না না না, সাঁতারে সেই রকমভাবে প্রফেশনাল কিছু আজ অবধি আমি শুনিনি, আসেনি। কারণ কোনো সাঁতারু যে এই ক্লাব ছেড়ে দিয়ে বা এই জেলা ছেড়ে দিয়ে অন্য জেলায় সই করেছে, সই করার ফলে যে টাকা পেয়েছে, বা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গেছে টাকা পেয়েছে, এটা আমার নলেজে নেই। তবে হতে পারে কিছু কিছু সাঁতারু। একটাই উপায় আছে চাকরি পাওয়া, একটাই লক্ষ্য চাকরি পাওয়া। চাকরি পেতে হবে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে যদি সাঁতার শিখে একটা ভালো রেজাল্ট করতে পারে, রেজাল্টের পরে যদি একটা চাকরি পায়, তাহলে তার পক্ষে বর্ধমানেরই সাঁতারু, হ্যাঁ আছে, চাকরি নিশ্চয়ই আছে। যেমন প্রত্যয় ভট্টাচার্য খুব ভালো একজন সাঁতারু, প্রতিভাবান সাঁতারু, আমাদের বর্ধমান জেলাকে তথা বাংলাকে বহুবার গৌরবের জায়গায় পৌঁছে দিয়েছে। ও ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পেয়েছে। আমাদের বর্ধমানের প্রতিশ্রুতিবান সাঁতারু, প্রতিভাবান সাঁতারু হচ্ছে শুভজিৎ গুপ্তা। ও বর্তমানে ইন্ডিয়ান নেভিতে চাকরি করছে। প্রথম ও আমার কাছে সাঁতার শিখেছে। সাঁতার শেখার পরে যখন ও রাজ্য স্তরে তৃতীয় হয়, তারপরে আমি বললাম, না, আমার কাছে আর তোমার সাঁতার শেখে ভালো রেজাল্ট করা কঠিন হয়ে পড়বে, এই ইনভেস্টায় তোমাকে ভালো কোথাও প্র্যাকটিস করতে হবে। তখন ও সুরজিৎ গাঙ্গুলির কাছে প্রথম রিসরাতে যায়, রিসরাতে প্র্যাকটিস করে। তারপর সুরজিৎ গাঙ্গুলি স্যারের সাথেই ও চলে যায় গোয়াতে কিছুদিন প্র্যাকটিস করার পরে ও জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। সেখান থেকেই ও দিল্লিতে গ্লেনমার্ক পার্থপ্রতিম মজুমদার, মাননীয় পার্থ স্যারের কাছে প্রশিক্ষণের সুযোগ পায়। সেই সুযোগটাই ওর লাইফের টার্নিং পয়েন্ট, এবং সেখান থেকেই ও বিভিন্ন প্রতিযোগিতায় গোল্ড পেয়েছে, সিলভার পেয়েছে। আজ ওই সাঁতারের মাধ্যমেই ও ইন্ডিয়ান নেভিতে চাকরি করছে। বয়স খুব অল্প, মাত্র 22 বছরের ছেলে। সাঁতার নিয়ে আমরা অনেক কথা জানলাম। আমরা সাঁতার নিয়ে এই আলোচনা, আমরা সাধারণত সাঁতার এমন একটা ইভেন্ট, যে সাঁতার কাটলে শরীরের অনেক রোগ যেটাকে দূরে সরিয়ে রাখা যায়, আমরা সবাই জানি। ডাক্তাররাও অনেক সময় সাঁতার কাটতে বলেন। আমরা সেই সাঁতার, তাছাড়াও সাঁতার একটা অলিম্পিকেও সাঁতার একটা খুব ভালো ইভেন্ট। আমরা সেই সাঁতার নিয়ে আমরা সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করলাম, এবং উনি যে সুন্দর কিছু আমাদেরকে বক্তব্যের মাধ্যমে জানালেন, তার জন্য ওনাকে আমাদের মুক্ত হওয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার আপনাকেও।